322% ঋণ বেড়েছে। বিশ্ববাজারে যখন এই দাম কমে যায়, বাংলাদেশের বাজারে দাম কমে না। কর ছাড় দেওয়া হচ্ছে কাকে? আপনারা কিন্তু প্রত্যেকটা সমাধানের দাবি করেন না, দয়া করে আপনারা প্রত্যেকটা সমাধান জানেন। দাবিটা করেন হচ্ছে যে এই সমাধান আছে, আপনি কেন করছেন না? আপনারা সবাই সমস্যাটা জানেন। সমস্যাটা হচ্ছে যে আয় কমেছে, আপনার দায় বেড়েছে। ঠিক একই কায়দায় সরকারের আয় কমেছে, দায় বেড়েছে। সরকার আপনাকে বলছে বা তার সাথে সংযুক্ত লোকরা বলছেন যে আমরা এখন যে ব্যবস্থা নিয়েছি তাতে আপনার বেশ পীড়ন হবে, কিন্তু ভবিষ্যতে আপনার স্বাভাবিক পর্যায়ে যাবে। এই বাক্যবন্ধটুকু কতটুকু ঠিক আজকের আলোচনার বিষয় হওয়া দরকার তাই। কারণ আমরা সবাই জানি, আপনি নিজে বাজারে যান, আপনার আয় দিয়ে সেটা পণ্য কিনতে পারেন কিনা, আপনার যা সঞ্চয় ছিল সেই সঞ্চয় দিন দিন কমছে এবং দেনার হার বাড়ছে। ঠিক একই কায়দায় সরকারের আয় কমছে, দেনা দিন দিন পাহাড় সম হয়ে যাচ্ছে। তাহলে উদাহরণটা কি? তাহলে উদাহরণটা হচ্ছে যে দেনাটা কেমন বেড়েছে। যদি আপনি শুধুমাত্র বিদেশি কথাই চিন্তা করেন, বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে আমরা স্বাধীনতার পর থেকে যে পরিমাণে ঋণ নিয়েছি, আর বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতায় এসেছে তার যদি ঋণের হিসেব করেন, তাহলে দেখবেন হচ্ছে যে আপনার 322% ঋণ বেড়েছে, অর্থাৎ 3 গুণেরও বেশি। আর আমাদের আয় কমতে কমতে তলানিতে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের থেকে ঠিক ওপর, এবং সরকারি মন্ত্রীরা বলছেন এক জ্বালানি খাতেই 32,000 কোটি টাকা তারা দিতে পারছেন। তাই প্রথম প্রশ্ন হচ্ছে যে আমাদের বলা হয়েছে যে ডলারের দাম এরকম হলো কেন? এটা আপনারা এখন নিজেই সবাই বের করতে পারবেন। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে যে 2020-21 সালে আপনার বাংলাদেশের দেশের যে আয় ব্যয় ছিল সেইখানে আপনার উদ্বৃত্ত ছিল হচ্ছে আপনার $6.66 বিলিয়ন। 2021-22 সালে আমদানিতে $60 বিলিয়ন থেকে $80 বিলিয়ন হয়। এগুলো সব বাংলাদেশ ব্যাংকের তথ্য। তাহলে কি ঘটনা ঘটলো যে $22 বিলিয়ন আপনার এত বড় উল্লম্ফন ঘটলো? এই টাকা কোথায় গেল? তাহলে আপনাকে দাবি করতে হবে যে এই টাকাটা কোথায় গেল। তো আপনারা ফরাসউদ্দিনের একটা বক্তব্য বললেন, শুনলেন। তাহলে আমার বক্তব্য হচ্ছে যে প্রত্যেকটা বিষয়ের সমস্যার সমাধান আছে কিনা। আমাদের আলোচনা করার দরকার নাই যে সমাধান নাই, প্রত্যেকটা বিষয়ের সমাধান আছে। তাহলে এই যে $20 বিলিয়ন আমদানির যে উল্লম্ফন ঘটলো, এটা কেন ঘটলো? ফরেনসিক অডিট করার দরকার। এটা কেন বাংলাদেশ ব্যাংক করছে না? দ্বিতীয় হচ্ছে যে পরবর্তী বছরে $12 বিলিয়ন, বাংলাদেশ ব্যাংকের হিসেব, $12 বিলিয়ন রপ্তানি থেকে বাংলাদেশের সমস্ত তথ্য বলল যে রপ্তানি হয়েছে কিন্তু বাংলাদেশে আসেনি। তাহলে এই অর্থ কোথায় গেল? তাহলে ফরেনসিক অডিট হচ্ছে না কেন? তা আপনার ডলারের বাজারের দাম বাড়ে কি জন্য? তাহলে হচ্ছে যে আপনার যদি না থাকে তাহলে তা আপনি তো হিসেবই পেলেন যে এই অর্থ নাই। এই অর্থ কে নিয়েছে, কেন নিয়েছে? আমরা অবশ্যই মানি যতক্ষণ না পর্যন্ত প্রমাণিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত কাউকে দোষ দেওয়া যাবে না। তাহলে এই অর্থ কোথায় গেল? এইটা হচ্ছে প্রথম প্রশ্ন করতে হবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আপনার ডলারের দাম বাড়বে, হামাগুড়ি দেবেন না কি করবেন সেটা নিয়ে আমাদের অনেক লোক অনেক বক্তব্য দেবেন, কিন্তু যেটা আপনাকে প্রশ্ন করতে হবে, আপনি যে কোনো, এখানে কোনো অর্থনীতিবিদ হওয়ার দরকার নেই, এই ডাটাগুলো সব আছে। অর্থনীতিবিদরা কি করবেন সেটা হচ্ছে আমার কাকের মাংস কাক খায় না, কনস্ট্রাকটিভ অ্যাম্বিগুইটি তৈরি করবেন। অর্থাৎ এমনভাবে আপনাকে উপস্থাপন করবেন যাতে আপনার সাথে আমার বোধগম্যতার আর বড় রকমের দূরত্ব তৈরি হয়। তাহলে হচ্ছে যে আপনার যিনি আত্মীয় আছেন, আপনার হচ্ছে পশ্চিম এশিয়ায়, তিনি যখন আপনার কাছে টাকাটা পাঠাবেন তখন যদি দামটা বাংলাদেশি টাকায় বেশি পাওয়া যায় তাহলে কেন তিনি ব্যাংকের মাধ্যমে পাঠাবেন?
সোজা হিসেব। তাহলে নিশ্চয়ই বাংলাদেশে কিছু লোক আছে যারা আসলে 5 টাকা, 10 টাকা, 11 টাকাও যদি ডলারের দাম বাড়ে তাহলে সেটা কিনতে চান, যার নাম হচ্ছে হাওলা এবং হুন্ডি। আপনি বলেন কোথাও IMF বলেন বা বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি বলেন, যে যেটাকে বলে ইংরেজি শব্দ তো আমাদের গা সওয়া হয়ে গেছে, সেটি হচ্ছে যে আমাদের যে অনানুষ্ঠানিক যে বাজারগুলো আছে এই বাজারে তাহলে ডলারের কেন এত চাহিদা, এবং সে বিষয়ে কি মুদ্রানীতিতে বাংলাদেশ ব্যাংক কোনো কথা বলেছে কি যে এইটাকে কিভাবে আপনি অ্যাড্রেস করবেন। তাহলে আপনার 20 বিলিয়ন, 12 বিলিয়ন এবং চাহিদা, তাহলে স্বাভাবিক গতিতেই ডলারের দাম বাড়তে থাকবে। তাহলে যেটা হবে হচ্ছে যে আপনার ব্যথা বাড়তে থাকবে, কারণ ওনারা বলেছেন যে এটা সাময়িক আমাদের পেইন হবে, কিন্তু ভবিষ্যতে আস্তে আস্তে স্বাভাবিক পর্যায়ে যাবে। তা হবে না। কোথাও পৃথিবীতে এটার নাম আছে, আমার শিক্ষকরা আছেন, অস্টারিটি প্যাকেজ বলে, এইটা কোথাও হয়নি, পৃথিবীর কোথাও এই উপাত্ত নাই। হয়েছে যদি সেখানে সর্বজনীন সামাজিক নিরাপত্তা কর্মসূচি থাকে, অর্থাৎ ইউনিভার্সাল সোশ্যাল সিকিউরিটি থাকে। বাংলাদেশে কখনোই আপনার ইউনিভার্সাল সোশ্যাল সিকিউরিটি ছিল না। বাংলাদেশ সরকার যা বলছে তার মধ্যে ইউনিভার্সাল সোশ্যাল সিকিউরিটির কোনো নমুনা নাই। তাহলে আপনার দাবিটা করতে হবে দ্বিতীয় সমাধানের রাস্তা কি। তাহলে প্রথম রাস্তা বললাম, দ্বিতীয় রাস্তা বললাম, তৃতীয় রাস্তা বললাম, চতুর্থ হচ্ছে যে আমার লাইফ মানে আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সামাজিক নিরাপত্তা কর্মসূচি, এবং সেই টাকা দেওয়ার ক্ষমতা বাংলাদেশ সরকারের এর সব সময় ছিল, আপনি যদি হিসেবগুলো করেন, এবং আমরাও হিসাব করে দেখিয়েছি। তাহলে আপনাকে বলতে হবে যে সর্বজনীন সামাজিক নিরাপত্তা কর্মসূচি, অর্থাৎ হচ্ছে সর্বজনীন, টার্গেট ভিত্তিক না। এটা কিন্তু কথার মারপ্যাচের মধ্যে আপনারা ঢুকে যান না। তাহলে আপনাকে বলতে হবে, যেমন ইউরোপে বা অন্য জায়গায় রিকভারি তাড়াতাড়ি করছে, পুনরুদ্ধার তাড়াতাড়ি হয়েছে, কারণ ওই সমস্ত জায়গায় একটা কল্যাণমুখী ব্যবস্থা আছে। তাহলে আপনারা বুঝলেন যে ডলারের আসলে কেন দাম হয়। তাহলে আপনি আসেন মূল্যস্ফীতির কথা বলল, মূল্যস্ফীতি বাড়বেই তো। আপনি অধিকাংশ জিনিস আমদানি করেন, যখনই আমদানি করেন ডলারের দাম যখন বেড়ে যায় তাহলে আপনার আমদানি খরচ বেড়ে যায় একটা। কিন্তু দ্বিতীয়টা ঘটে, বিশ্ববাজারে যখন এই দাম কমে যায় বাংলাদেশের বাজারে দাম কমে না। কেন কমে না? কারণ আপনারা সবাই জানেন, আমাকে এই সমস্ত বলতে হবে, পৃথিবীর চমৎকার একটা কায়দার মতো বাজার আছে। আপনারা খেয়াল করছিলেন কিনা, যদি এই পুরনো ঢাকায় যখন চাল যাওয়ার সময় একটা করে চিরকুট দিত যে আজকে চালের দাম এত। আপনি যদি এখন দেখেন SMS এর মাধ্যমে ঠিক করে আজকে মুরগির দাম এত, ডিমের দাম এত। তাহলে হচ্ছে এখানে বাজার কতকগুলো লোক নিয়ন্ত্রণ করে, এবং আপনারা চমৎকার শব্দ আবিষ্কার করেছেন সিন্ডিকেট। এবং কারা কারা করে, তারা বিদেশি নাগরিক হওয়া সত্ত্বেও প্রধানমন্ত্রীর সাথে সবার আগে দেখা পান। তারা বাংলাদেশের নাগরিকত্ব রিনাউন্স করেছেন। দে হ্যাভ রিনাউন্স দি সিটিজেনশিপ অফ বাংলাদেশ। বুঝতে পারছেন? তাহলে আপনাকে সেইটা বলতে হবে যে আপনাকে এই রাস্তার মধ্যে গেলে চলবে না, পরিষ্কার করে বলতে হবে যে কারা এই কাজটা করছেন। তাহলে আপনি জানেন দামটা কি। তাহলে যারা আপনাকে বলবে যে বাজারের উপরে এতদিন সুদের হার, মূল্যস্ফীতি কমানোর কায়দা কি, এতদিন 9-6 ছিল, এখন যদি বাজারের উপর সেরে দেওয়া হয় তাহলে মূল্যস্ফীতি কমে যাবে। বাংলাদেশে কখনোই মূল্যস্ফীতি সুদের হার দ্বারা নির্ধারিত হয় না। এটা আপনারা আমি চ্যালেঞ্জ করব, আমার অর্থনীতিবিদরা আছেন, বাংলাদেশে কখনোই হয় না। কারণ হচ্ছে যে খুব স্বাভাবিক। আপনি যদি খেয়াল করেন, আপনাকে 400 টাকা দামের একটা পাঞ্জাবি দেওয়া হয়েছে, আর আপনি যদি হাউস অফ আহমেদে যান সেখানে 3.5 লাখ টাকার পাঞ্জাবির দাম। তাহলে ওই লোকটা কতগুলো পাঞ্জাবি কিনলো, কতজনের কিনলো, তাহলে দামটা কত বাড়ায় দিল। একটা পাঞ্জাবি যদি 3.5 লাখ টাকা কেনে, তাহলে যে এটা বলবেন তিনি কিন্তু জানেন যে এটা আসলে কাজ করে না। তাহলে 9-6 থেকে আমরা কি মূল্যস্ফীতি কমছে? আমাদের তো প্রলম্বিত মূল্যস্ফীতির কাল চলছে যে কোনো সময়ের তুলনায়। ডলারের দাম যদি বাজারের উপরে ছেড়ে দেওয়া হয়, হামাগুড়ি দেওয়ার পরে কিন্তু হামাগুড়ি হয়নি, এটা একদিনে 7
তারপরে কি হয়েছে আপনারা জানেন। তার মানে হচ্ছে যে বাজার কাজ করতে হলে আপনাদেরকে যারা বুঝিয়েছে যে বাজারের উপর ছেড়ে দিলে কাজ হয়, কারণ বাজারকে বাজারের মতো কাজ করতে দিলে বিরাট প্রতিষ্ঠান লাগে, প্রচুর প্রতিষ্ঠান লাগে, সেই প্রতিষ্ঠান নাই, কারণ বাজার নিজের মতো কাজ করতে পারে না। এই ধারণা যারা দেয় বাজার কোথাও পৃথিবীর কোথাও নিজের মতো কাজ করে না, কারণ বাজারকে কাজ করতে গেলে ইনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট থাকে, তারপরে ইনস্টিটিউশনাল রেগুলেশন লাগে, তারপরে ইনস্টিটিউশনাল এনফোর্সমেন্ট লাগে। এই 3 শর্ত ছাড়া কোথাও কোনদিন বাজার কাজ করে না। তাহলে আপনি বাজার করেন। এরপরে আসেন যে আপনি আমাকে প্রশ্নের উত্তর দেন তো ভাইরা, আপনার যাকে তহসিল অফিস বলা হতো এখন বলা হয় ভূমি উপসহকারী কর্মকর্তার কার্যালয়, তো সেইটা যদি ইউনিয়ন পর্যায় পর্যন্ত থাকে, উন্নয়নের যদি বন্যা বয়, তাহলে করের কার্যালয় কেন ওইখানে থাকে না? আমাকে উত্তর দেন। বাংলাদেশের তো আয়ের মূল খাত ভূমি রাজস্ব না। ব্রিটিশরা কিন্তু খুবই সার্থকতার সাথে এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওইটা করে, যার ফলে আমাদের অ্যাডমিন অফিসারদের নাম কিন্তু ওইটাই, ওই ডিসি অফিস, অমক অফিস, কারণ ওইটাই ছিল হচ্ছে তাদেরকে রাখাই হয়েছিল। ওইটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই আমলাতন্ত্র তৈরি করেছিল, এটা কিন্তু ব্রিটিশ রাজ তৈরি করেনি, করেই ছিল যে রাজস্ব আদায় করার জন্য। তাহলে সেটা যদি কাজ করে, তাহলে এটা কাজ করে না কেন? আর কেন এ পর্যন্ত ইউনিয়ন পর্যায়ে যদি গ্রোথ সেন্টার হয়, অমক হয়, এগুলো যদি সত্যি হয়, তাহলে সেখানে যায় না কেন? আবার আপনার এসআরও দিয়ে আপনি বলছেন, তাহলে একের পর এক রিবেট দেওয়া হয় যে পৃথিবীর সবচেয়ে বড় মল তৈরি করা হয়েছে, সেই জন্যে আমরা রিবেট দিলাম। তাহলে কর ছাড় দেওয়া হচ্ছে কাকে, কারা কারা? তাহলে আপনার আয়টা আসবে কেন? তা আপনাকে প্রশ্নটা করতে হবে, আয়টা আসবে কোত্থেকে? আপনি একদিকে আয় করতে চান না, আর একদিকে হচ্ছে ছাড় দিকে অতি উৎসাহী, তাহলে আপনার আয়টা আসবে কেন? তাহলে আপনি বলবেন যে ঋণ করতে হচ্ছে কেন? অবশ্যই ঋণ করতে হবে, কারণ হচ্ছে যে আপনার এই রাজনৈতিক বন্দোবস্ত টিকে থাকবে না যদি না আপনি তাকে বখরা না দিতে পারেন। অর্থাৎ তাকে এনশিওর করতে হবে যে রেন্ট, যারা অর্থনীতিবিদরা বলেন যে রেন্ট, অর্থাৎ হচ্ছে যে তাকে যদি আপনি টাকার ব্যবস্থা না করেন, সে কিন্তু তার সমর্থন দেবে না। যার ফলে আমরাও দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আমরা রেন্ট পাই, যেমন হচ্ছে যে আমাদের যদি আমরা কোনো বাড়ি কিনতে যাই, তাহলে ৭৫ লাখ টাকা পর্যন্ত মূল্যস্ফীতি হচ্ছে ১২, ১০, ১১ যায়, আমার ৪% হারে আমার কিন্তু বাড়ি কেনার জন্য দেবে, কারণ যাতে আমি এই অসহায়ভাবে সমর্পণ করি। এইটা আপনার সব জায়গায়। তার মানে হচ্ছে যে ঋণটা হচ্ছে কারণ এই রেন্টটা আপনাকে নিতে হবে, কারণ বখরা, এটা কিন্তু দুর্নীতি না, বা হচ্ছে যে আপনাকে কেউ বলবে এসে যে রেন্ট সিটিং, নো। এইরকম ঘটনা আপনার মার্কস সাহেব দেখাইছে লুই দি 16 আগে ফরাসি দেশে কি হতো। সো রাষ্ট্রকে টিকে রাখার জন্যে, রাষ্ট্রতে ক্ষমতা রাখার জন্যে আপনাকে বখরা দিতে হবে, এবং এর বাইরে কিন্তু কোনো উপায় নেই। এবং আপনার যে কোনো এই রকমের রাষ্ট্র যেখানে হচ্ছে ওয়ান পার্টি ডমিনেন্স হয়, সেইটা আসলে এই রেন্ট ছাড়া কোনো মতে টিকে থাকতে পারে। আমার কথা হচ্ছে একটাই, যে প্রত্যেকটা কিন্তু সমাধান আছে, প্রতিটা রাস্তা পরিষ্কার যে কার কারণে আমার আজকে এই অবস্থা হয়েছে। কারণ আপনি দেখলেন যে $20 বিলিয়ন কোনো হিসেব নাই, $12 বিলিয়ন কোনো হিসেব নাই। তারপরে কার্ভ মার্কেটে কেন ডলারের দাম বাড়া এবং কারা এটা করছে, কারা পুঁজি করছে, তার হিসেব নাই। আয় বাড়ানোর জন্যে ইউনিয়ন পরিষদ পর্যন্ত কর আদায়ের ব্যবস্থা নাই, আপনার রেন্ট দেওয়া হচ্ছে, এবং তারপরে কি হচ্ছে যে আপনার ঋণ বেড়েই যাচ্ছে। তো ঋণ তো বাড়বেই, কারণ আপনার আয় না থাকলে ঋণ তো বাড়বেই। এবং যেটা হচ্ছে সেটি হচ্ছে যে আপনাকে বলা হচ্ছে যে এক এক সময় মার্কস সাহেব যেটাকে বলতেন ইলিউশন বা অপাসিটি, তো এইরকম একটা আপনাকে দেখানো হবে, দেখানোর পরে বলা হবে। তা আমার চেয়ে বড় বড় মার্ক্সবাদীরা আছেন, আমি কোনো সময় মার্ক্সবাদী না। সো আপনারা যদি ওইটা দেখেন তাহলে দেখবেন হচ্ছে যে আপনারা কিন্তু প্রত্যেকটা সমাধানের দাবি করেন না, দয়া করে আপনারা প্রত্যেকটা সমাধান জানেন, দাবিটা করেন হচ্ছে যে এই সমাধান আছে, আপনি কেন করছেন না? কারণ এটা হচ্ছে লেজিটিমেসি এবং লিগ্যালিটির ব্যাপার আছে। আপনি কার কাছে দাবি করবেন আর কাছে আপনার এটা করবেন সেটা আপনারা জানেন।